মানুষের কথা বলার জায়গাটা ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা ক্রমেই প্রশ্নের মুখে পড়ছে। বাংলাদেশের রাজনীতিতে গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নিয়ে নির্যাতন করে মানুষকে মেরে ফেলা, বিরোধী দলের নেতাকর্মীদের নামে একটার পর একটা মিথ্যা মামলা দেয়া, তাদেরকে দিনের পর দিন কারাগারে বিনা বিচারে আটকে রাখা, তাদের কাউকে কাউকে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে পরিবারের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে হারিয়ে ফেলা, এই সংস্কৃতিগুলো যখন রাজনীতিতে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতে শুরু করলো, তখন থেকেই কিন্তু মানুষের মনে এক ধরনের বিদ্রোহ, বিপ্লব, এক ধরনের প্রতিবাদ, ক্ষোভ, রাগ তৈরি হতে শুরু করলো। এবং তারই একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম 2024 অগাস্ট মাসে। দেখুন, আমাদের প্রতারণার ইতিহাসও কিন্তু দীর্ঘ। 47 দেশভাগের পরে যে পাকিস্তান তৈরি হলো, সেই পাকিস্তানে চরম বৈষম্য। পূর্ব পাকিস্তানের সঙ্গে একরকম আচরণ, পশ্চিম পাকিস্তানের সঙ্গে আরেক রকম আচরণ। হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পরপর সেই মুক্তিযুদ্ধ চলে গেল এক বিশেষ শ্রেণীর, এক বিশেষ গোষ্ঠীর মানুষের হাতে। এই গণ আন্দোলন, এই গণযুদ্ধ, জনযুদ্ধ পরিণত হলো একটা বিশেষ দলের রাজনীতির সিঁড়ি হিসেবে। আমাদের 90-এর গণ অভ্যুত্থান হলো, আমাদের 3 জোটের রূপরেখা তৈরি হলো, আবারও দলগুলো বিভক্ত হয়ে গেল যার যার নিজস্ব ক্ষমতার স্বার্থে। সুতরাং প্রতারণার ইতিহাস আমাদের নতুন নয়। আমাদের দেশের সাধারণ মানুষ বারবার 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 রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যত সহজে আপনারা বলেন আরেকটা গণ অভ্যুত্থান আমরা করব, বাংলাদেশে আগামী 100 বছরে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। কারণ গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল 24-এ, শেষবারের মতো মানুষ তার জীবনও বাজি রেখেছিল। তারপরে যখন দেখলো এটা গুটি কয়েক মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান এবং অদ্ভুতভাবে কিছু নাই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার আবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার জন্য। আমার বোন আমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করেছেন, কেন আমি সংবিধান সংস্কার পরিষদের স্বাক্ষর করি নাই। আমি কেন স্বাক্ষর করি নাই, এই জবাব আমি দিয়েছি, আমি আজকে আবারও দেই। আপনারা কেন এটিকে বিপ্লব বললেন না? বিপ্লব বললেই তো আর এই সংবিধানের কোনো অস্তিত্ব থাকতো না। আমি একজন আইনজীবী হিসেবে আপনাদের আজকে সতর্ক করি, কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন, কোনো না কোনো পরিবর্তিত পরিস্থিতিতে আজকের এই সময়গুলো, 24-এর পরবর্তী সময় যদি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়, আমি জানি না আর্টিকেল 107 আপনাদের আসলে কতটুকু সুরক্ষা দিতে পারবে। আমি যখন এই সংবিধানের অধীনে শপথ প্রথমবার নিয়েছি, অর্থাৎ 300 জনের কথাই আমি বলছি, তারা যখন প্রথমবার এই সংবিধানের অধীনে এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য শপথ নেয়, তখন আবার এই সংবিধানকে ফেলবার জন্য দ্বিতীয় শপথটা নেওয়া যায় না। অন্তত আমার সীমিত আইনগত ধারণা তাই বলে। আপনি যদি এটাকে বিপ্লব বলতেন, আপনি যদি সংবিধানকে প্রথম দিনই ছুঁড়ে ফেলে দিয়ে বলতেন আমরা নতুন করে আবার সংবিধান লিখবো, এই সংবিধানের আর কোনো অস্তিত্ব নাই, এটা একটি বিপ্লব তৈরি হয়েছে, তাহলে আমার সংবিধান নতুন করে গণপরিষদের যেটা, সেটা আমরা নিতে পারতাম।